স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি উজ্জ্বল হাফিজ। সামনে 17 million piece order has moved to India. 4 থেকে 6 বিলিয়ন ডলার আমরা এক্সপোর্টের নেগেটিভ দেখতে পাবো। $2.5 থেকে $3 পার কিলো ছিল এয়ার বিল এখান থেকে ইউরোপের ডেস্টিনেশনে মোটামুটি এভারেজে, সেগুলো এখন $6 থেকে $7 হয়ে গেছে। ক্যান্সেলের থেকেও বড় লস আমাদের এয়ারে হয়। ব্র্যান্ড যদি শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো যদি পরিপালন করার ব্যাপারে অস্বীকৃতি জানান বা না করে যদি অর্ডার শিফট করেন, আমাদের মালিকদের উচিত হবে ওই সমস্ত ব্র্যান্ড বা বায়ারদেরকে চিহ্নিত করা। কমার্স মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে ওই সমস্ত দেশগুলোর সরকারের সঙ্গে আলাপ আলোচনা করা। দেখছিলাম কয়েকদিন শান্ত থাকার পর ফের উত্তপ্ত শিল্পাঞ্চল আশুলিয়ায় সংঘর্ষে পোশাক শ্রমিক নিহত, গুলিবিদ্ধ হয়েছেন আরও 4 জন। এবং উজ্জ্বল, এই শ্রমিক অসন্তোষের কারণে জুলাই থেকেই কমেছে ক্রয়াদেশ। এছাড়াও এই যে মৌসুমের সবচেয়ে বড় আদেশ যেটি, সেটিও মিলছে না। এ নিয়ে শান্ত বাজারে থাকছে বিস্তারিত। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। র্যাবকে যে বাদ দেওয়া হলো, এতে আমরা খুবই খুশি। স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। উজ্জ্বল, এক যুগে 113 বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে সাংবাদিক সাগর রুনি হত্যা মামলার, এবং এতদিন পরে এই মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। দায়িত্ব থেকে সরানো হয়েছে র্যাবকে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রতিবেদন দিতে হবে 6 মাসের মধ্যে। এ নিয়েও শান্তবাজারে থাকছে সবশেষ। শুরুতেই পোশাক শিল্পের ক্রয়াদেশে মন্দাভাবের খবর জানাবো। কয়েকদিন শান্ত থাকার পর ফের উত্তপ্ত শিল্পাঞ্চল। সাভারের আশুলিয়ায় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 4 শ্রমিক গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 30 জন। ভাঙচুর করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত 5টি গাড়ি। এ ঘটনার পর থেকে আশুলিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রতিবেদনে থাকছে বাকিটা। বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত পোশাক শিল্প খাত। বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছিল পোশাক শ্রমিকরা। গত 24 সেপ্টেম্বর 18 দফা দাবি মেনে নেয়ার পর আবারও কাজে যোগ দেন তারা। তবে কয়েকদিন বিরতির পর আবারও উত্তপ্ত সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। সোমবার দুপুর 12টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবো এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর। পুলিশ জানায় বেশ কিছু দাবি পূরণের বিষয়ে মণ্ডল গ্রুপের একটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সভার আয়োজন করা হয়। তবে বিষয়টি সমাধান না হওয়ায় কারখানার সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় আশপাশের অন্যান্য কারখানা থেকেও যোগ দেন শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ ও র্যাব। এ সময় গুলিতে নিহত হন ম্যাঙ্গো লিমিটেড নামে একটি কারখানার সুইং অপারেশন কাউসার হোসেন খান। গুলিবিদ্ধ আরও 4 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হন অন্তত 30 জন শ্রমিক। এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শিল্প অঞ্চল জুড়ে। সহিংসতা এড়াতে মোতায়েন করা হয়েছে র্যাব ও সেনাবাহিনী। এখন সাভার। উজ্জ্বল, টানা কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা, পট পরিবর্তন আর শ্রমিক অসন্তোষের কারণে পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে অনেক ক্রেতাই তাদের ক্রয় আদেশ বাতিল করেছে। সেই সাথে এবছরের সবচেয়ে বড় আদেশ যেটি, সেটিও হারাতে হয়েছে। এবং পাশাপাশি নতুন আদেশও মিলছে না পোশাক মালিকদের। প্রয়োজনীয় সমস্যা সমাধানে নীতি সহায়তা চান পোশাক মালিকরা। আর নতুন ক্রয়াদেশ কমে যাওয়াকে অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। জাকির হোসেনের ক্যামেরায় আরও জানাবেন মুন্নাফ রশিদ। ছাত্র আন্দোলনে গেল জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে দেশ যখন উত্তাল, তখনও শান্ত শীর্ষ রপ্তানি আয়ের পোশাক খাত। এরপর গেল 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পালিয়ে যাওয়া
আর পট পরিবর্তনের পর ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার। আস্থা ফিরতে থাকে পোশাক খাতে। হঠাৎ 1 সেপ্টেম্বর বিভিন্ন দাবিতে রাস্তায় নামে পোশাক শ্রমিকরা। সব দাবি মানা হলেও দীর্ঘ 1 মাসে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সবশেষ তথ্য অনুযায়ী গাজীপুর, আশুলিয়া ও সাভারে 1283টি কারখানার মধ্যে 66টি কারখানা বিভিন্ন কারণে এখনও বন্ধ। এ সময় কারখানা ভাঙচুর আর উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েন অনেক পোশাক মালিক। চলতি বছরের প্রথম 7 মাসের তথ্য বলছে, বড় 2 বাজার ইউরোপ ও আমেরিকায় আশঙ্কাজনক হারে কমেছে পোশাক রপ্তানি। যুক্তরাষ্ট্রে কমেছে 10.28% আর ইইউতে কমেছে 4.84%। ইউরোস্টেট ও ওটেক্সার তথ্য বলছে, চলতি বছরের প্রথম 7 মাসে ইউর ব্যবসায়ীরা পোশাকের আমদানি কমিয়েছেন 5.22%, যেখানে বাংলাদেশ রপ্তানি হারিয়েছে 4.84%। ইতিবাচক ধারায় আছে শুধু কম্বোডিয়া, পাকিস্তান ও মরক্কো। এ সময় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ক্রয়াদেশ কমিয়েছেন 4.61%, যেখানে বাংলাদেশ রপ্তানি হারিয়েছে 10%-এর বেশি। শীর্ষ 10 রপ্তানিকারক দেশের মধ্যে কম্বোডিয়া ও পাকিস্তানের রপ্তানি বাড়লেও বাকিদের কমেছে। এ তো গেল জুলাই পর্যন্ত হিসাব। আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে কি অবস্থা? আগস্ট-সেপ্টেম্বরের প্রকৃত রপ্তানি তথ্য পাওয়া না গেলেও রপ্তানিকারকরা বলছেন এ সময় কমেছে ক্রয়াদেশ। তবে ক্রয়াদেশ বাতিল নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, যদিও হারাতে হয়েছে বছরের সবচেয়ে বড় আদেশ। অর্ডার যে ডাউনপ্লে হচ্ছে, এটির একটি বড় সুযোগ কিন্তু ইন্ডিয়ানরা ইজ টেকিং। পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট রিটেইলার, তাদের একটা 17 মিলিয়ন পিসেস অর্ডার থাকে প্রতি বছর, তারা করে বাংলাদেশ থেকে এটা করে। সেই 17 মিলিয়ন পিস অর্ডার হ্যাজ মুভ টু ইন্ডিয়া। আই ক্যান টোটাল অর্ডার হ্যাজ বিন মুভ টু ইন্ডিয়া। এবং এটি সাধারণত প্রোডাকশন হয় অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসে। এই অর্ডারটি মুভ করেছে। এবং এই অর্ডার কোথায় মুভ করেছে, কোন ফ্যাক্টরিতে মুভ করেছে আই নো। টি শার্ট, পার্টিকুলারলি নিট সেক্টর একটু বেশি ইম্প্যাক্ট করেছে। চেস অর্ডার ওভেন সেক্টরে পুরাপুরি হ্যাজ মুভ টু ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। সো ওভারঅল আমার মনে হয় একটা $4 থেকে $6 বিলিয়ন আমরা এক্সপোর্টের নেগেটিভ দেখতে পাবো। বলার মতো কোনো কোয়ান্টিটি ক্যান্সেল হয় নাই। যেটা হয়েছে সেটা আমি যেটা বললাম যে এয়ার বা ডিসকাউন্টে গেছে, কারণ ক্যান্সেল বাইরা করে না এই সময়ে, কারণ তাদের তো আবার কমিটমেন্ট থাকে, তাদের স্টোরে মাল তুলতে হবে, তাদের র্যাকে মাল থাকতে হবে, ফলে ক্যান্সেল করাটা কোনো সমাধান তার জন্য হয় না সাধারণত, যদি খুব বেশি দেরি না হয়ে সিজনটা মিস না হয়ে যায়। বাট 15-20 দিনের জন্য, 1 মাসের জন্য বাইরা কখনো ক্যান্সেল করে না। তারা যেটা করে যে তারা গুডসগুলো এয়ার করে, আর একটু বেশি দেরি হলে 1-1.5 মাস হয়ে গেলে তখন তারা একটা ডিসকাউন্ট দেয়, বিকজ তারা তাদের মেইন সিজনের শুরুটা মিস করে, লাস্টের দিকে তাদেরও ডিসকাউন্টে সেল করতে হয়, ফলে তারা তখন সেটাকে ডিসকাউন্টেড রেটে নেয় আর কি। চাইলেই যে 1 মাসের মধ্যে অন্য একটা ওই অর্ডারটা আরেকখান থেকে সোর্সিং করবে, এটা হয় না কখনো। ক্রয়াদেশ বাতিল কিংবা অন্য দেশে চলে যাওয়া নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও বিমানে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিমান ভাড়া নিয়ে একমত তারা। ক্রেতা ধরে রাখতে ক্ষতি জেনেও বিমানেই শিপমেন্ট করছেন তারা। দেরি হওয়ার কারণে প্রচুর পরিমাণে আমাদের গুডস এয়ারলিফট করতে হচ্ছে বা এয়ারে পাঠানো লাগতেছে, যেটা জাহাজে যাওয়ার কথা। এবং আপনারা জানেন যে এয়ারে যখন কোনো গুডস যায়, টোটাল ভ্যালু থাকে গার্মেন্টসের, তারও প্রায় 2-3 গুণ চলে যায়। ফলে আমাদের যে র মেটেরিয়ালস, কাপড়, সুতার যে দাম, আমাদের সিএম, আমরা কিছুই পাই না এয়ারে যখন আমরা মালটা পাঠাই। এবং এটা এয়ার একটা এয়ার কাভার করা অনেক ফ্যাক্টরির জন্য আসলে তার ব্যবসায়িক জীবনে কখনো সম্ভব হয় না, এত বড় ক্ষতি হয়ে যায়। বাট আমাদের এইবার প্রচুর পরিমাণে এয়ার হচ্ছে। তার একটা প্রমাণ যে এক সময় এটা $2.5 থেকে $3 পার কিলো ছিল এয়ার বিল, এখান থেকে ইউরোপের যে ডেস্টিনেশনে মোটামুটি এভারেজে, সেগুলো এখন $6 থেকে $7 হয়ে গেছে। ক্যান্সেলের থেকেও বড় লস আমাদের এয়ারে হয়, কারণ ক্যান্সেল করলে হয়তো আমরা 30, 40, 50% প্রাইসে ওই গুডসটা বিক্রি করতে পারি, কিন্তু এয়ার বিল দেখা যায় যে ওই গুডসেরও ডাবল প্রাইস আসে পড়ে অনেক সময়। এই আশুলিয়ার ডিসরাপশন, অনেকে কি মাল ডেলিভারি নাই গুডস ডেলিভারি নেয় চিটাগাং পোর্ট থেকে, সেই জন্য একটা কন্টেনার, এক্সপোর্ট কন্টেনারের একটা জ্যাম তৈরি হয়েছিল। এবং সেই জ্যামের কারণে কিন্তু ফ্রেট কস্ট অলমোস্ট ডাবল ইন দ্য সি পোর্ট। সিমিলারলি এয়ারপোর্টের যখন আমরা ডিলেড শিপমেন্ট করছি, তখন এয়ার কস্টটা আমাদের বেড়ে গেল। তবে শ্রমিক অসন্তোষের কারণে পোশাকের ক্রয়াদেশ কমে যাওয়াকে অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। ইউরোপ ও আমেরিকার বাজারে বাড়তি মূল্যস্ফীতি, মার্কিন নির্বাচন আর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ বেকারত্ব, নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা, এগুলো যেমন কাজ করছে, ইউরোপের বাজারের ক্ষেত্রে মূল্যস্ফীতি সেখানে একটা কারণ, এবং একই সাথে জ্বালানি সংকট এবং সামগ্রিক প্রবৃদ্ধি, কম স্রোত প্রবৃদ্ধিও সেখানে কারণ। সুতরাং এই বৈশ্বিক কারণগুলো কিন্তু আমাদের হাতে না, এবং সে কারণে এমনি অর্ডার কম আসবে, এটা স্বাভাবিক। শ্রমিক অসন্তোষের কারণে আমার ধারণা যে কারখানায় অর্ডার না আসা, এটি ঘটার কথা না। যদি কোনো বায়ার বা ব্র্যান্ড যদি শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো যদি পরিপালন করার ব্যাপারে অস্বীকৃতি জানান বা না করে যদি অর্ডার শিফট করেন,
আমাদের মালিকদের উচিত হবে ওই সমস্ত ব্র্যান্ড বা বায়ারদেরকে চিহ্নিত করা। কমার্স মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে ওই সমস্ত দেশগুলোর সরকারের সঙ্গে আলাপ আলোচনা করা। সামগ্রিক পরিস্থিতিতে ক্রেতাদের যে আস্থার সংকট দেখা দিয়েছে তা ফিরিয়ে আনতে এ খাতে সরকারের বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। শিল্প কারখানার নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট পোশাক খাতের উদ্যোক্তারা। তাদের অভিযোগ, নিখোঁজের গুজব রটিয়ে আগুন ও ভাঙচুর করা হচ্ছে। সময়মতো আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা মিলছে না। সোমবার বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে কথা জানান তারা। সংবাদ সম্মেলনে শ্রমিকদের মতো মালিকরাও নিরাপদ কর্মপরিবেশের দাবি তুলেছেন। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান বিজিএমইএর সদস্যরা। হয় বাস্তবসম্মত নিরাপত্তা দিতে হবে, না হলে বলতে হবে আমরা নিরাপত্তা দিতে অক্ষম, আমরা তাহলে আমাদেরকে বলে দিই আমরা ফ্যাক্টরি চালাবো না। কিন্তু এই অবস্থায় আমরা প্রতিদিন যাব, আমাদের শুধু শ্রমিক না, আমাদের এখন কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা বলছে আমরা ফ্যাক্টরিতে যেতে পারবো না। এটা কি একটা ইন্ডাস্ট্রির জন্য সুস্থ পরিবেশ? আজকে কালকে আমি রাকিব ভাইয়ের কাছে আসছিলাম, রাকিব ভাই আমার রিকোয়েস্ট করছিল যে আজকে ফ্যাক্টরি খোলা রাখার জন্য, এবং এখানে কালকে আর্মিরা গিয়েছিল আমার এখানে বিকালবেলা, তারাও বলছিল খোলা রাখেন। আমি কিসের নিরাপত্তার উপরে খোলা রাখবো? গত 15 বছরে শ্রমিকরা ন্যায্য অধিকার যেমন পায়নি, পাশাপাশি কলকারখানা বন্ধ হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর পরিকল্পনা কমিশনে শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। ওনারা আরও বলেছেন যে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত সামাজিক সুরক্ষা রাখার কথা, বাসস্থান সহ অন্যান্য মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি, সেগুলোও যথেষ্ট না। ওনারা আরও বলেছেন যে শ্রমিক কল্যাণের জন্য যে সমস্ত পদক্ষেপ হওয়া উচিত সেগুলো যথোপযুক্তভাবে হয় না। ওনারা বলছেন বহু শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, এগুলিকে সচল করার জন্য সঠিক উদ্যোগ নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে এখানে সরকারি নিয়ম নীতির ব্যত্যয় আছে এবং অনেক বড় ধরনের স্বার্থ এটার উপরে প্রভাবিত করছেন। এক যুগ পর সাগর রুনি হত্যা মামলার তদন্ত কাজ থেকে র্যাবকে সরানো হয়েছে। পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবং উজ্জ্বল, এই হাইকোর্টের আদেশের মধ্য দিয়ে এই মামলায় নতুন করে বিচারের পথ সুগম হবে বলে মনে করছেন বাদীপক্ষ। এ বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, যেটি তৈরি করেছেন সহকর্মী জাহিদ হাসান। আমরা দেখে আসবো সেটি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রায়ের বাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারার ও মেহরুন রুনি। এই হত্যাকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোড়ন তৈরি করে। হত্যাকাণ্ডের পরই বিচারের দাবিতে সোচ্চার হন গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঘোষণা দেন 48 ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন হবে। ঘন্টার মধ্যেই যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায়। পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডেকেও কোনো অগ্রগতি জানানো হয়নি। এক পর্যায়ে ঘটনার 62 দিন পর মামলাটির তদন্তের দায়িত্ব পায় র্যাব। দায়িত্ব পাওয়ার পরেই দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি তদন্ত কাজের, বরং ধীরগতিতে চলে সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত কাজ। এ পর্যন্ত 113 বার তদন্ত প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়ে বারবার আদালত থেকে সময় নেয় এই এলিট বাহিনীটি। গেল 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবি নতুন করে জোরালো হয়। এসবের মধ্যে রোববার মামলার বাদী সাংবাদিক মেহরুন রুনির ভাই ব্যক্তিগত আইনজীবী নিয়োগ দেন। এরপরই র্যাব থেকে মামলার তদন্ত কাজ সরিয়ে নিতে হাইকোর্টে যায় রাষ্ট্রপক্ষ। সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট র্যাবকে সরিয়ে দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাস্ক ফোর্স গঠন করে 6 মাসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করবে। বিচারপতি জনাব ফারাহ মাহবুব এবং বিচারপতি মাহবুল ইসলামের যে বেঞ্চ রয়েছেন, তারা আজকে আমাদের এই আবেদনটাকে মঞ্জুর করেছেন এবং এটিকে পাঠিয়ে দিয়েছেন এখন র্যাবের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেন। এবং রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন, 6 এপ্রিল 2025। র্যাব তদন্তের নামে পরিবারকে হয়রানি করেছে, তদন্ত না করে ঘটনা ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ করেন মামলার বাদী।
আর হাইকোর্টের নতুন আদেশের মধ্য দিয়ে সাগররুনি হত্যাকাণ্ডের জট খুলবে বলে মনে করেন বাদীর আইনজীবী। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না, তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি, তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি, এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। এক যুগে তদন্ত শেষ না করা জাতির জন্য চরম দুঃখজনক মন্তব্য করে হাইকোর্ট বলেন, সব সংস্থার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। এই হত্যাকাণ্ডের এখন পর্যন্ত যে পরিমাণ তথ্য উপাত্ত আছে তাতেই রহস্য উন্মোচন করা সম্ভব বলে মনে করছেন আইনজীবীরা। জাহিদ হাসান, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাষ্ট্র মেরামতে আগ্রহী, নির্বাচনে অংশ নিতে চান না তিনি। ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যে কমিশনগুলো করা হলো, এটা খুবই তো একটা বড় রাষ্ট্র মেরামতের একটা কাজ। এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনের একটা হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে বিস্ফোরণ থেকে আগুনে ওয়ার্কশপ কর্মী সহ অন্তত 2 জনের মৃত্যু। অক্ষত আছে 12,000 লিটার তেল। গ্যাস ছিল কিনা সেটা ব্যাপারে আমরা নিশ্চিত নই। আর যারা ওখানে ছিলেন সবাই স্পট ডেট আর কি। তারা আপাতত 2 জন মিসিং ওয়ার্কশপের, আর হচ্ছে যে ডেকের সৌরভ 3 জন আমরা এই পর্যন্ত জানতে পারছি। আগুনের সূত্রপাত হয় কোনো হয়তো উইঞ্চ থেকে বা কোনো সলিড ফায়ার থেকে। জাহাজের স্টেট অফ মেশিনারি বা মেশিনারি কোনো মেজর কোনো ইঞ্জিন রিলেটেড কোনো কিছু থেকে এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নাই। সরকারি চাকরিতে প্রবেশ সীমা 35 বছর করার দাবিতে আন্দোলনকারীদের উপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শাহবাগে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে গেলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে আন্দোলনকারীরা। চাকরি প্রত্যাশীদের প্রতিনিধিদের সাথে কর্ম কমিশন কথা বলার প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করেন তারা। এদিকে বয়সসীমা বাড়ানোর বিষয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন মেহরিনানি। সোমবার সকালে চাকরিতে প্রবেশসীমা 35 করার দাবিতে শাহবাগে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে মিছিল ও স্লোগান দেওয়ার সময় তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান করতেছি, তো তারা একটা তারা এখানে টিয়ারশেল নিক্ষেপ করে, রাবার বুলেট নিক্ষেপ করে অলরেডি আমাদের 2 জন আহত হয়েছেন। আমাকে মেরে শেষ করে দিছে। আমরা সংবিধান আন্দোলন করতেছি, আমরা কারো গায়ে টাচ করি নাই। পুলিশ হঠাৎ করে দিক থেকে আসছে, আমাদের উপর আক্রমণ করছে। আক্রমণ করে টিয়ারশেল মারছে ছাত্র জনতার মধ্যখানে। অবস্থান কর্মসূচিতে পুলিশের এই হামলার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে আন্দোলনকারীরা। আমাদের হাতে কোনো অস্ত্র নাই, তাহলে আমাদের উপরে এই পুলিশের অতর্কিত হামলা কেন? সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে চাকরিতে এই যে বয়সসীমা ঝুলিয়ে রাখা, 30কে অবৈধ বলে ঘোষণা করা। এ সময় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আনসার, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী কড়া নিরাপত্তা দিতে দেখা যায়। এক পর্যায়ে আন্দোলনকারীদের দাবির মুখে আন্দোলনকারীদের পক্ষ থেকে 4 জন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যান। বৈঠক থেকে বের হয়ে চাকরি প্রত্যাশীর প্রতিনিধিরা বলেন, কর্ম কমিশনের সাথে কথা বলার প্রস্তাব দিলে চাকরি প্রত্যাশীরা তা প্রত্যাখ্যান করে এবং দাবি জানান প্রধান উপদেষ্টা ছাড়া অন্য কারোর সাথে আলোচনায় বসবে না তারা। আমাদের যে যৌক্তিক দাবি, এটা সুরাহা করার একটাই পথ আমরা খুঁজে পেয়েছি।
সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের যে যৌক্তিক দাবি এটা চূড়ান্ত সুরাহা করা। কোনো পথ আমাদের কাছে নেই, আমরা এতটুকু জানি কোনো পিএস এর সাথে দেখা করে আমাদের দাবি বাস্তবায়ন হবে না। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব জানিয়েছেন, সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যেই দিতে হবে প্রতিবেদন। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুহিত চৌধুরী। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ করার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। 470 কোটি ডলার ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে বাংলাদেশ সফরে এসে দফায় দফায় বৈঠক করে আইএমএফ মিশন। সোমবার পর্যন্ত ধারাবাহিকভাবে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে বৈঠক করে সংস্থাটি। সবশেষ বৈঠকে আগামী ডিসেম্বরে চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন আতাউন নিয়ন। রপ্তানির তুলনায় আমদানি বেড়ে গেলে চাপ পড়ে রিজার্ভে। মহামারী বা বৈশ্বিক অস্থিরতা থেকে দেশের চলমান পরিস্থিতি সব মিলিয়ে ঘাটতি মেটাতে বৈদেশিক রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। ফলে 2 থেকে 3 বছরে 40 বিলিয়ন বেশি থাকা রিজার্ভ কমে নেমে আসে 20 বিলিয়নের নিচে। এমন পরিস্থিতিতে গত বছর 30 জানুয়ারি বাংলাদেশ 470 কোটি ডলারের একটি ঋণ চুক্তি করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে। এরপর 3 ধাপে এখন পর্যন্ত 230 কোটি 82 লাখ ডলার ছাড় করে আইএমএফ। আর চতুর্থ কিস্তি আগামী ডিসেম্বরে পাওয়ার কথা রয়েছে। ঋণ দেওয়ার আগে 12টি শর্ত দেয় আইএমএফ, যা পূরণের প্রতিশ্রুতিও দেয় বাংলাদেশ। আর পরবর্তীতে শর্ত পূরণে আর্থিক, জ্বালানি ও রাজস্ব খাতে কিছু সংস্কার করা হয় এবং বাকিগুলো এখনও চলমান রয়েছে। সেই সাথে সময়ে সময়ে সংস্কারে পরামর্শ দিয়েও সহযোগিতা করে আসছে সংস্থাটি। তবে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যখন অর্থনীতির দুরবস্থার আসল অবস্থা বের হতে শুরু করে, তখন এই কিস্তি পাওয়া নিয়ে তৈরি হয় সংশয়। আর তখনই আর্থিক খাতের পুনরুদ্ধারে সংস্কার অব্যাহত রেখে আইএমএফের কাছে অতিরিক্ত 3 বিলিয়ন ডলার চাওয়ার বিষয়টি সামনে আসে। সেই সাথে বন্ধ করা হয় রিজার্ভ থেকে ডলার বিক্রি। ঠিক এমন সময়ই নিয়ম অনুযায়ী চতুর্থ কিস্তি ছাড়ের আগে গত 24 সেপ্টেম্বর বাংলাদেশে আসে আইএমএফ মিশন। ধারাবাহিকভাবে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও পরিকল্পনা মন্ত্রণালয় সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে বৈঠক করে সংস্থাটি। এ সময় অতিরিক্ত 3 বিলিয়ন ডলারের বিষয়টি তুলে ধরা হয়। তখন বোর্ডে জানানোর পর অন্যান্য দাতা সংস্থাদের সহায়তা দেখে কত ডলার দেয়া হবে সেই বিষয়ে জানানোর কথা বলা হয়। চলতি সফরে সবশেষ সোমবার অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসে আইএমএফ। প্রথমে অর্থ উপদেষ্টা ও পরে অর্থ সচিবের সাথে আলোচনা করে তারা। বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চাইলে চতুর্থ কিস্তি পাওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থার কথা জানায় অর্থ উপদেষ্টা। 2026 সাল পর্যন্ত মোট 7টি কিস্তিতে আইএমএফ এর ঋণের পুরো অর্থ ছাড় করার কথা রয়েছে। আর যদি অতিরিক্ত 3 বিলিয়ন পাওয়া যায়, এর পরিমাণ দাঁড়াবে 770 কোটি ডলার। ওই শেষ দিনে প্রেস নোট দিচ্ছে। আতাউন নিয়ন, এখন, ঢাকা। উজ্জ্বল, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিপিং কর্পোরেশনের পুরনো জাহাজ বাংলার জ্যোতি। 12,000 লিটার তেল ছিল এই জাহাজটিতে, যেটিতে আগুন ধরার প্রায় 1.5 ঘন্টার মধ্যেই সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও এই ঘটনায় নিহত হয়েছেন 2 জন এবং নিখোঁজ রয়েছেন 1 জন। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জানবো হাজেরা শিউলির প্রতিবেদনে। সোমবার সকাল 11টা নাগাদ হঠাৎ বিস্ফোরণে আগুন ধরে যায় শিপিং কর্পোরেশনের বাংলার জ্যোতি জাহাজের সামনের অংশে। এ সময় ধোঁয়ার কুণ্ডলিতে ঢাকা পড়ে চারপাশ। কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে থাকা এই জাহাজটিতে ছিল প্রায় 11,700 টন ক্রুড অয়েল। খালাসের জন্য কুতুবদিয়ার বহির্নোঙর থেকে এটি সকাল 10টায় ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে এসে পৌঁছায়। এই জ্বালানি তেল খালাস করে নেয়ার কথা ইস্টার্ন রিফাইনারিতে। বিস্ফোরণ ও আগুনের সংবাদ পেয়ে একে একে ছুটে আসে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, নৌবাহিনী, কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ। যোগ দেয় বন্দরের 7টি টাগবোটও। আগুন নিভাতে চারপাশ ঘিরে চলে পানি নিক্ষেপ। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জাহাজটির কর্মকর্তারা জানান, জেটিতে নোঙর করার পর জাহাজের নিয়মিত কিছু রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য আসেন মেরিন ওয়ার্কশপের কয়েকজন কর্মী। এ সময় জাহাজটির ডেক বা ফোরপিক স্টোর রুম খুলতে চাবি নিয়ে আসেন নাবিক সৌরভ। চাবি দিয়ে স্টোর রুমের দরজা খুলতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই মারা যান ফোরম্যান নুরুল ইসলাম সহ 2 জন। এখনো আমাদের অনুসন্ধান কার্যক্রম চলছে। আমরা ইতিমধ্যে আমাদের 2টার ভিকটিম আমরা উদ্ধার করে অলরেডি রেখেছি। সো অনুসন্ধান শেষে আমরা আপনাদেরকে সম্পূর্ণ রিপোর্ট দিতে পারবো। ট্যাঙ্কের সামনে একটা স্টোর থাকে, ফক্সিল স্টোর বলি। ওই স্টোরটা কি থাকে? ওইখানে পেন থাকতে পারে, আমরা জাহাজ রক্ষণাবেক্ষণের জন্য আপনার হ্যামার থাকে, বিভিন্ন রোপ থাকে, জাহাজের যেই কাজগুলো করার জন্য ওগুলো ছিল ভিতরে ওই স্টোর। এখন ভিতরে কি হয়েছে পারে, অবশ্যই কোনো কিছু ছিল, ইলেকট্রিক্যাল ফায়ার হতে পারে। ওই স্টোরটা খুলছে, এক্সপ্লোশন, কোনো কাজও শুরু হয়নি, কিছুই হয়নি। জাহাজে আসলে কোনো ত্রুটি ছিল না, সেটা আমাদের অয়েল নিয়ে আসছিল। এটা বিগত যেভাবে আসা যাওয়া করে ওইভাবে করতেছিল। হঠাৎ এখানে বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে আমাদের 3 জন মারা গেছে। 3 জনের মধ্যে একজন নূর ইসলাম, 2 জন আর কি ওয়ার্কশপের, আর একজন আমাদের এই জাহাজের এই ডেক ক্যাডেট। জাহাজের ব্যবস্থাপনা পরিচালক জানান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজটি 1987 সালে ডেনমার্ক থেকে কেনা হয়। 131 মিটার দৈর্ঘ্যের ও 709 মিটার গভীরতার এই জাহাজটির মেয়াদকাল শেষ হয়ে গেছে অনেক আগেই। মেরামত করেই চালানো হতো। দীর্ঘ 38 বছর ধরে জাহাজটি বিপিসির তেল খালাস করে আসছে। দুর্ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। যদি আমাদের মেইন কার্গো হোল্ড বা মেইন ট্যাঙ্কে যদি আগুন লাগতো, দ্যাট কুড বি এক্সট্রিমলি ডিজাস্টার্স, ক্যাটাস্ট্রফিক, এবং দ্যাট কুড বি এক্সট্রিম ন্যাশনাল ইস্যু। যে ঘটনা ঘটে গেছে সেটা তো আমরা রিট্রাইভ করি, সেটা কোনো কিছু করতে পারবে না। বাট ভবিষ্যতে অনুরূপ ঘটনা না ঘটে এবং এটার ফলো আপ যে অ্যাকশন যা করণীয় সর্বোচ্চ চেষ্টা আমরা গ্রহণ করব। দুর্ঘটনায় নিখোঁজ ক্যাডেট সৌরভের বাড়ি ঝিনাইদহে। বাকি 2 জন ওয়ার্কশপ কর্মীর মধ্যে হারুনের বাড়ি কিশোরগঞ্জে। খবর পেয়ে ছুটে আসেন নৌবাহিনীতে কর্মরত তার ভাই ও ভাতিজা। দিশারা তো মানে তার কি আর কি আছে, ছেলে নাই, 5টা মেয়ে, তাহলে দিশারা না, তার ওয়াইফ মেয়েগুলো আছে, সান্ত্বনা দিতে পারবো যে বাবা। এ পর্যন্ত 2টি মরদেহ উদ্ধার হলেও বিএসসি পরিচয় নিশ্চিত করেনি। হাজিরার শিউলি, এখন চট্টগ্রাম। রোববার থেকে বৃষ্টি না হওয়ায় কমেছে তিস্তার পানি। পানি নামতে শুরু করায় বাড়ি ফিরতে শুরু করেছে মানুষজন। তবে কিছু জায়গায় উজানের পানির তোড়ে ভেঙেছে বসতভিটা। রংপুরের কাউনিয়ার কয়েকটি গ্রামে দেখা দিয়েছে ভাঙনের ঝুঁকি। আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। সংকট সমাধানে তিস্তা নদী খনন, শাসন ও তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আরো জানাচ্ছেন মোকাররম হোসেন। এক অনিশ্চয়তার অপেক্ষা নিয়ে বসে আছেন মোহাম্মদ আসগর আলী। জীবদ্দশায় 7 দশক পার করেছেন ভাঙা গড়ার খেলায় দাবার গুটি হয়ে। সবশেষ আকস্মিক বন্যা পরিস্থিতিতে ফের হারিয়েছেন বসতভিটা। এ যাত্রায় অবশিষ্ট এই একটি মাত্র ঘর না ভাঙলে হয়তো ঘুরে দাঁড়ানোর আশায় আবার বুক বাঁধবেন তিস্তা অববাহিকার দুর্ভোগের অন্যতমই প্রত্যক্ষদর্শী। আরো রহরহ বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এই নদীর কাছারও চলেনি। এই সামান্য একটু বৃষ্টিতে, এই যে 2 দিন যে বৃষ্টিটা হলো, এটা সামান্য বৃষ্টি কই আমি, তখন নদীর পানি নাই। আমরা এই নদী হাইটে পার হচ্ছি। এই পানি যে কোথার থেকে আলো আল্লাহ মালুম, জানা আমরা জানার মতো আমাদের বুদ্ধি নেই। কেবল আসগর আলী নন, তিস্তার 2 পাড়ের 5 জেলার 2 কোটি মানুষের দুশ্চিন্তার কারণ এই নদীর ভারত থেকে আসা উজানের ঢল। বন্যার মতো এমন প্রাকৃতিক দুর্যোগ দেশের অন্য অঞ্চলের জন্য ভোগান্তির নিয়তি হলেও উত্তরাঞ্চলের মানুষের জীবনে এ যেন বার্ষিক সফরসূচি। কারণ বছরে অন্তত 2 বার এমন দুর্ভোগের খড়গ নেমে আসে তিস্তা পাড়ের মানুষের জীবনে। 10টা থেকে 12টা বাড়ি ভাঙিয়ে আমাদের বিলীন হয়ে গেছে। যা সেই বাড়িগুলো আসছে, ঘর উঠাবে, কি থাকবে কোথায়, ছাপা অনেক গরু বাসন নিয়ে থাকার মতো আমাদের কোনো জায়গা নাই। মানুষের জমি যাবো তাও হয় না, নিজের জমির তো নাই, ভাঙা ঘর সব নদীর ভিতরে চলে গেছে। এটা তো বছর দেখতেছি ভাঙতেছে, কিন্তু কতদিন থেকে শুনতেছি যে বলে নদী এটা খনন করে দেবে, কিন্তু খনন তো হচ্ছে না। গেল সপ্তাহের শেষে টানা 48 ঘন্টার মাঝারি বর্ষণ উত্তরাঞ্চলে ভোগান্তির সৃষ্টি করলেও বড় বিপদ আঘাত হানেনি। কিন্তু বৃষ্টি থামার 2 দিন পর তিস্তার এমন আগ্রাসী রূপ। তিস্তার পানির ন্যায্য হিস্যা বঞ্চিত বাংলাদেশের উত্তরাঞ্চলের 5 জেলার 1 লাখ হেক্টরের বেশি জমিতে আবাদ হয় মৌসুমী সবজি। সাম্প্রতিক সময়ে 2 দিনের মাঝারি বৃষ্টি আর ভারতের জলের ঢলে তলিয়েছে চর ফসলি জমিতে থাকা আমন ধান, বাদাম বীজ, মরিচ সহ নানা ধরনের সবজি। ভাঙনের কবলে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চরগোনাই গ্রাম। বসতভিটা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী ঘরদোর, গবাদি পশু, হাঁস মুরগি নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে পরিবারের বৃদ্ধ ও শিশু সদস্যদের।
স্থানীয়দের ভাষ্য, তিস্তা খনন করে নাব্যতা ফেরানো গেলে উদ্ধার হবে অন্তত 174 বর্গ কিলোমিটার আবাদি জমি। এতে ফিরবে তাদের হারানো জৌলুস। ফসল উৎপাদন করে অবদান রাখতে পারবেন কৃষি অর্থনীতিতে। এ যাত্রায় বড় বিপদ কেটে গেলেও স্থায়ী সমাধান পেতে বাংলাদেশ অংশের 115 কিলোমিটার জুড়ে তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি তাদের। বিশাল এলাকা জুড়ে আপনার স্থায়ী স্থাপনা, সরকারি বেসরকারি হাট বাজার রাস্তাঘাট সবকিছু কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। এখান থেকে উদ্ধার হতে হলে আমরা যে তিস্তা মহাপরিকল্পনা যেটা শুনেছি, এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে তিস্তার 2 তীর বাঁধা হবে, তিস্তা খোঁড়া হবে এবং এই খোঁড়ার মাধ্যমে তিস্তার নাব্যতা ফিরে পাবে। এদিকে গেল 24 ঘন্টায় রংপুরের আকাশে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে তিস্তার পানি। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্যে গেল 2 দিনের ভয়ে জাগা নিয়ে তিস্তার রংপুর অংশের কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার রাতে যা ছিল বিপদসীমার 31 সেন্টিমিটার উপরে, কমেছে লালমনিরহাটের ডালিয়া অংশের পানিও, নেমে এসেছে বিপদসীমার 45 সেন্টিমিটার নিচে। এদিকে সরকারি হিসেবে লালমনিরহাটের 5 উপজেলায় 10,000 পরিবারের 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানিতে ডুবে রয়েছে 833 হেক্টর জমির রোপা আমন ও 45 হেক্টর জমির শাকসবজির ক্ষেত। জলমগ্ন হয়ে পড়ায় বন্ধ রয়েছে 19টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। যে মুহূর্তে আমরা তিস্তা নদীর রংপুরের কাউনি অংশ থেকে কথা বলছি, সেই মুহূর্তেও তিস্তার ভাঙনের শব্দ ভেসে আসছে আমাদের কানে। এবং এখানে অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে যাদের বসতভিটা অন্তত 3 থেকে 10 বার পর্যন্ত ভেঙেছে। তিস্তা নদীর উজানের ঢলের এমন দুঃখ দুর্দশায় যেন সরকার থেকে সুশীল সমাজ কারোরই টনক নড়ছে না। এমন দুর্দশায় প্রতিবেশী দেশের সঙ্গে পানির ন্যায্য হিস্সা আদায়ে চোখে চোখ রেখে কথা বলা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী সমাধান না করা গেলে তিস্তার জীবনরেখায় বিলীন হতে পারে এই জনপদের অসংখ্য মানুষের জীবন এবং বসতভিটা। মোকাররম হোসেন, এখন কাউনিয়া, রংপুর। ইসরায়েলের স্থল আক্রমণ ঠেকাতে প্রস্তুত হিজবুল্লাহ। নাসরুল্লাহর মৃত্যুর পর প্রথমবার বিবৃতিতে একথা জানান সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাসেম। গাজায় ও লেবাননের পর এবার ইয়েমেনেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো হামলায় ইয়েমেনে মারা গেছেন 4 জন, লেবাননেও হামলা অব্যাহত রয়েছে। নতুন করে মারা গেছেন অন্তত 3 জন। আরও জানাচ্ছেন তানভীর জনি। ইসরায়েলি আগ্রাসন ক্রমেই ছড়িয়ে যাচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে। হামাসের পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এবার তাদের টার্গেটে পরিণত হয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, রাস ইসা ও হুদাইদা সমুদ্র বন্দরের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পে হামলা চালিয়েছে তারা। একাধিক যুদ্ধ বিমানের সহায়তায় এই হামলা চালায় তেল আবিব। এরই মধ্যে 3 বিদ্যুৎ প্রকৌশলী সহ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে গেল শনিবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর প্রতিশোধ নিতেই ওই হামলা চালায় তারা। এদিকে দক্ষিণ লেবানন থেকে শুরু করে রাজধানী বৈরুত পর্যন্ত চলছে তাদের আগ্রাসন। এরই মধ্যে লেবাননের ভেতরে স্থল অভিযান শুরুর পরিকল্পনা করছে ইসরায়েলিরা। এই আতঙ্কে লেবানন ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। انه كل ازمه وكل مشكله من وقت اغتيال الشهيد رفيق الحريري الا ما يصير في حل سياسي بعدنا. الحربات الكبيره والمصايب، لبنان وطن مش ارض احتلال. তবে ইসরায়েলি সেনাদের যে কোনো ধরনের স্থল আক্রমণ ঠেকাতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর সোমবার প্রথমবারের মতো গোষ্ঠীটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন তিনি। وعلى كل الذين يمكثون في بيوتهم من الأطفال والنساء والشيوخ هؤلاء لا يقاتلون المقاتلين. ইয়েমেনে ইসরায়েলের এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিধর দেশ ইরান। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করছে তেহরান। مقاومت مردم منطقه، مردمی که اسرائیل جنایتکار رو در غزه 11 ماه در واقع گرفتار کردن. এদিকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিরসনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ এড়াতে প্রয়োজনীয় যা কিছু করার তার সবকিছুই করবেন বলেও জানান বাইডেন। তানভীর জনি, এখন বিশ্ব।
এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv।